আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি অফিস আদালত। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, অফিসগুলোতে কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আছি আমরা রাজধানীর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সামনে এবং আপনারা জানেন যে টানা 9 দিনের ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে আজ অফিস শুরু হয়েছে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে এবং সেই সাথে কর্মব্যস্ততা বেড়েছে সচিবালয় জুড়ে। যে চিরচেনা সচিবালয় কিছুদিন অর্থাৎ 9 দিন যে স্থবিরতা দেখতে পেয়েছি তা আজকে মুহূর্তের মধ্যে কেটে গিয়েছে এবং সকলেই আনন্দের সাথে সচিবালয়ে এসেছেন এবং এসে তাদের স্বস্তি পাওয়ার কথা জানালেন। এই প্রথমবারের মতো যেহেতু তারা টানা 9 দিন ছুটি পেয়েছেন, তারা জানিয়েছেন যে কোনো ভোগান্তি ছাড়াই পরিবার প্রিয়জনদের সাথে তারা ঈদ করেছেন এবং ঈদের সময়টি পার করেছেন। সেই সাথে আমরা এখন যেহেতু অর্থ মন্ত্রণালয়ে এসেছি সামনে, তখন অর্থ মন্ত্রণালয়ে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে IMF এর প্রতিনিধি দল। আপনারা জানেন যে গতকাল তারা এসেছেন বাংলাদেশে এবং আজ অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের জন্য তারা কিছুক্ষণ আগেই অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হয়ে যাবে এবং বৈঠক চলাকালীন আমরা হয়তো বৈঠক শেষে জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে। এছাড়া আমরা এখানে কিছুক্ষণ আগেই অর্থ উপদেষ্টার সাথে কথা হয়, কুশল বিনিময় করেন তিনি সাংবাদিকদের সাথে এবং সেই সাথে তিনি জানান যে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করেছে, অর্থাৎ বাংলাদেশের উপর 37% যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশি পণ্যের উপর, তারা তেমন কোনো প্রভাব পড়বে না তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বা সেই রকমভাবে প্রভাব মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে যেই সুযোগ সুবিধা বাংলাদেশ পেত তা কমে গেলেও তা আমদানির মাধ্যমে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির মাধ্যমে একটি সমঝোতার আশা বা ঘাটতি মেটানোর কথাও তারা জানিয়েছেন। এবং সেই সাথে রোজায় ভোগ্যপণ্য সহ যেই জরুরি পণ্য তার দাম স্বস্তির আওতায় বা দাম জনগণের স্বার্থের আওতায় আনতে পেরেছেন বলেও তিনি এ নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন। সেই সাথে জানাতে চাই যে IMF বৈঠকটি শেষ হলে আমরা জানতে পারবো যে কি নিয়ে আজ তারা বৈঠক করছেন। তো এই ছিল আমার কাছে অর্থ মন্ত্রণালয় থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। টানা 9 দিন ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মীরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে এখনো কর্মস্থলে ফিরছেন মানুষ। নোয়াখালী ও মুন্সিগঞ্জের সড়ক পরিস্থিতি জানব সহকর্মী মাওলা সুজন ও সমিত সরকার সুমনের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা? ইশিকা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি জানিয়ে রাখতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে ব্যস্ততম প্রধান সড়ক, আমি দাঁড়িয়ে আছি। তো নিশ্চয়ই আপনি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে কাউন্টার রয়েছে, যে কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় আপনি লক্ষ্য করছেন যে ঈদের প্রিয়জনদের সাথে ঈদ কাটানোর পরে, ঈদের যে আমেজ ছিল সেটি কাটানোর পরে যাত্রীরা যে যার গন্তব্যস্থলে বা যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। আমি যদি বলতে চাই যে আসলে সকাল থেকে বা কাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় বিভিন্ন কাউন্টারে লক্ষ্য করা গেছে। তো এখান থেকে যে ঢাকাগামী যেসব যে দূরপাল্লার গাড়ি ছাড়া আমি সেসব কাউন্টারে দাঁড়িয়ে আছি। এছাড়া নোয়াখালীর যে সোনাপুর থেকে ব্যায়ামগঞ্জ থেকে এবং সোনামুড়ি উপজেলা থেকে কিন্তু দূরপাল্লার অনেক বাস চলাচল করে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে বিভিন্ন কাউন্টার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি হিমাচলের কাউন্টার আর রয়েছে, যেটি ঢাকাগামী বাস রয়েছে। তবে যাত্রীদের একটি অভিযোগ রয়েছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে কাউন্টার যারা বসে আছে তারা। তো এই বিষয়ে আমি এখন কথা বলবো একজন কাউন্টার ম্যানেজারের সাথে, যে যাত্রীদের একটি অভিযোগ রয়েছে আপনারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে, এটি কেন? এটা কর্তৃপক্ষ বলতে পারে। আমি চাকরি করি, আমি আগে যেভাবে টিকিট বিক্রি করতাম এখন এইভাবে টিকিট বিক্রি করতেছি। নাকি যাত্রীদের অভিযোগ হচ্ছে 500 টাকার স্থলে আপনারা 700 টাকা করে ভাড়া নিচ্ছেন? 500 টাকার ভাড়া 700 নিচ্ছেন, এটা আপনি বলছেন বা যাত্রী বলছেন। 500 টাকার ভাড়া নন এসি 600 টাকা নিচ্ছে। না, 600 টাকা নিচ্ছে, আমাদের কাছে 600 টাকা নিচ্ছে।
আর এসি বাস কেন কত করে নিচ্ছেন? 700 টাকা নিচ্ছে। আচ্ছা, আমি আর একটু যদি এগিয়ে যাই তাহলে আমি আরেকটু কথা বলার চেষ্টা করব বিভিন্ন যাত্রীদের সাথে, যে আমি আরেকটি কাউন্টারে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, যেখান থেকে দূরপাল্লার বাস চলাচল করে। লাল সবুজ নামে একটি কাউন্টার আমি যাচ্ছি, সেখানেও আপনি উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। যে আমি কিছু যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। কর্মস্থলে তো যাচ্ছি ঈদ শেষে, ভাড়া কত করে নিচ্ছে? আবার ভাড়া কত করে নিচ্ছে বলে কোনো অভিযোগ রয়েছে কিনা ভাড়ার ব্যাপারে আপনাদের? ভাড়ার ব্যাপারে কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের, যে কত করে ভাড়া নিচ্ছে বা বেশি ভাড়া নিচ্ছে কিনা, আপনি কি মনে করেন? 700 টাকায় নেয়। ঈদের আগেও ছিল 700 টাকা, এখনো 700 টাকা। নির্ধারিত ভাড়া 500 টাকা, এই 700 টাকা করে যে নিচ্ছে এটি কি বেশি মনে হচ্ছে? এখন তো বেশি মনে হয়। কোনো প্রশাসনের প্রতি কোনো দাবি রয়েছে কিংবা আহ্বান রয়েছে কিনা? প্রশাসনের প্রতি আমি কি আহ্বান করবো? প্রশাসন তো এখানে আসে না। আমি একজন কাউন্টার ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করবো, যে যাত্রীদের একটি অভিযোগ রয়েছে আপনারা বেশি ভাড়া নিচ্ছেন। জি, যাত্রীদের একটা অভিযোগ রয়েছে আপনারা বেশি ভাড়া নিচ্ছেন। না, আমরা এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ঈদ মুহূর্ত তো, আমরা এদিক থেকে যদি ওখানে গাড়ি ভাড়া ওই দিক থেকে খালি, যার কারণে আমরা প্রতি টিকিটে সকলের সিদ্ধান্তক্রমে 150 টাকা বাড়তি নেওয়া হচ্ছে পূর্বের ন্যায় অনুযায়ী। তারপরেও যদি যাত্রীদের আপত্তি থাকে তাহলে আমরা উভয় কনসাল্টের মাধ্যমে আমরা ভাড়া নিম্নতে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা তেমন কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না এমত অবস্থায়। এটা হলো আমার বক্তব্য। যেমনটি বলছিলেন তিনি, আসলে যে তিনি একটি যে দাবি করেছেন, আসলে এদিক থেকে যদি পুরোপুরি যাত্রী নিয়ে যদি গাড়ি যায়, কিন্তু ঢাকা থেকে আসার সময় খালি আসে, তাই তারা যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 150 টাকা করে, অর্থাৎ 150 থেকে 200 টাকা করে বেশি ভাড়া নিচ্ছেন। তবে এই বিষয়ে কিন্তু প্রশাসনের এখনো কোনো যে অভিযান কিন্তু আমরা লক্ষ্য করিনি, বা প্রশাসনের কোনো অভিযান আমরা দেখিনি। এক্ষেত্রে যাত্রী সাধারণ যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। মুন্সিগঞ্জের যে যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি সুজন, আপনি আসলে যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে কিন্তু 21 জেলার দক্ষিণ এবং দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু এই সড়ক দিয়ে আসলে যাতায়াত করে, এবং তারা কিন্তু এই বছর ঈদে কিন্তু বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদ করে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন এই সড়ক ধরেই। এই সড়কে কিন্তু আসলে আমরা বিড়ম্বনা এবং যানজটের কোনো আসলে খবর পাইনি। এখানে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু এই সেতু, পদ্মা সেতু পার হয়ে কিন্তু তারা রাজধানীতে আসলে প্রবেশ করছেন তাদের কর্মস্থলের উদ্দেশ্যে। আজ রবিবার সকাল থেকে কিন্তু কর্মস্থলে তাদের প্রতিটি অফিস আদালতে কিন্তু তাদের কর্মস্থলে ফেরার কথা, কিন্তু সেই জন্যই কিন্তু অনেক যাত্রী কিন্তু গতকাল বিকেল পর্যন্ত আমরা দেখেছি অনেক যাত্রী তারা ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখানে আজ সকালে কিন্তু আসলে সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং প্রাইভেট কার করে কিন্তু অনেক যাত্রী কিন্তু তারা আসলে রাজধানীমুখী যাচ্ছেন বলে আমরা আসলে এখানে জেনেছি। তো এখানে যাত্রীরা একটি অভিযোগ করেছেন, সেটি তারা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে রাজধানীমুখী যে সড়ক আছে সেই সড়কে কিন্তু তাদের 100 থেকে 200 টাকা ভাড়া বৃদ্ধি বলে আমাদের একটি অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু চালকদের সাথে কথা বলেছিলাম, তাই চালকরা আমাদের যেটি জানিয়েছেন যে তারা ঢাকা থেকে খালি বাস যায়, সেই জন্যই কিন্তু তারা আসলে 100-150 টাকা ভাড়া বৃদ্ধি বলে আমাদের এখানকার তারা জানিয়েছেন। তো আমি এখন একজন মোটরসাইকেল চালক, তার সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়ক দিয়ে তো আপনারা কর্মস্থলে ফিরছেন, তো সড়কে কোনো ভোগান্তি আছে কিনা, সড়কে কোনো যানজট আছে কিনা, কেমন কাটালেন? এই মাত্র অ্যাক্সিডেন্ট করে আসছি, পায়ের অবস্থাটা দেখুন।
বাস যে যার মতো 150 কিলোমিটার স্পিডে এসে মেরে দিতেছে। এখন দেখার উপায় নাই তাদের যে বাইক কিভাবে আছে, কোন পজিশনে আছে। পাশাপাশি 2টা বাস, মানে বাইক চলতেছে তারপরে পাশাপাশি 2টা বাস ওভারটেক করতে হবে তাদের। এভাবে সড়কে কোনো ভোগান্তি আছে কিনা? প্রচুর ভোগান্তি, মানে এটা ভাষায় বোঝানো যায় না। এই মাত্র অ্যাক্সিডেন্ট করে আসছি, মানে চলতে পারছে না জিনিসপত্র নিয়ে, তারপরেও চলতে হইতেছে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এইখানকার চালকরা কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালার কারণে কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে, এবং হাইওয়ে পুলিশ কিন্তু এই দুর্ঘটনা রোধের জন্য এবং অতিরিক্ত যানবাহন যেন চালাতে না পারে সেই জন্য কিন্তু তারা গত 2 দিনে কিন্তু প্রায় 100টি মামলা করেছেন বলে আমাদের এখানকার হাইওয়ে পুলিশের ওসি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে ঢাকা মহাসড়ক থেকে সবশেষ খবর। জেসিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা মহাসড়কের যাত্রীদের অবস্থা জানছিলাম নোয়াখালী ও মুন্সিগঞ্জের সহকর্মীদের কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। নয় দিন ছুটির পর আজ থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। রশিদ, বন্দরের বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আমরা আপনাদের জানাতে চেষ্টা করেছি গত রোজে যে ইসুল হিলি স্থল বন্দরে সকাল 11টায় পণ্য আমদানির পুরোদমে চালু হবে। ঠিক আজ সকাল 11টা 7 মিনিটে এই হিলি স্থল বন্দর থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি শুরু হবে। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিলি স্থল বন্দরের ঠিক 0 পয়েন্টে। আমার পিছনে অবস্থা আপনারা দেখছেন যে ট্রাকগুলো সার্চিং করা হচ্ছে এবং ট্রাকগুলো সার্চিং করে বাংলাদেশের অভিমুখে প্রেরণ করছে, এবং বাংলাদেশ কর্তৃপক্ষ যারা আছেন এখানকার তারা কিন্তু সেগুলো সার্চিং করে এবং যাচাই বাছাই করে তারা কিন্তু আমাদের দেশে অভ্যন্তরে ঢোকার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। তো আমাদের হিলি স্থল বন্দরের যে পানামা পোর্টের লিমিটেডের যে কর্তৃপক্ষ আছে তারা আমাদের জানিয়েছেন যে যেহেতু 9 দিন হিলি স্থল বন্দর বন্ধ ছিল, সে কারণে যে খাদ্য পণ্য যে এলসি করা ছিল পূর্বে, সেই এলসি কিন্তু খাদ্য পণ্যের যে চালানটি সেটি প্রথম কিন্তু তারা আমাদের রপ্তানি করছে, এবং তারা বলছেন যে এই খাদ্যপণ্যগুলো দ্রুত খালাস করতে হবে, কারণ এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারা কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে সেটা খালাস করার চেষ্টা করছে। এদিকে টানা 9 দিন হিলি স্থল বন্দর বন্ধ থাকার কারণে আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এখানে প্রায় 500 শ্রমিক এই আমদানি রপ্তানির পণ্য খালাস করার কাজে নিয়োজিত থাকেন। তারা কিন্তু খুব একটা বিপদে ছিল, তাদের আয় রোজগারটা কমে গেছিল। এই হিলি স্থল বন্দর আবার আমদানি রপ্তানি শুরু হওয়াকে কেন্দ্র করে তাদের সেই যে আয় রোজগারটা আবার পুনরায় চালু হবে এই প্রত্যাশা তারা করছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে যে পণ্যগুলো আমাদের দেশে অভ্যন্তরে আসছে সেগুলো কিন্তু খালাস করছে, এবং সব মিলে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে হিলি স্থল বন্দরে। এতটুকু কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটু হিলি স্থল বন্দরের ঠিক 0 পয়েন্টে এখন এই মুহূর্তে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, আপনারা একটু দেখবেন। আর আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এখানে কিন্তু সেটা খালাস করার জন্য এখানে দাঁড় করে রেখেছে ওই ট্রাকগুলোকে, এবং হিলি শুল্ক স্টেশন যেটা আছে স্থলবন্দর স্টেশন, সেখানে কিন্তু সেটা যাচাই বাছাই করে সেটা কিন্তু আমাদের দেশের যে মূল স্থলবন্দরে যেখানে পৌঁছানোর কথা সেখানে নিয়ে যাবে। তো এই ছিল হিলি স্থলবন্দর থেকে বর্তমান পরিস্থিতি। রশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। হিলি স্থলবন্দরের বর্তমান পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। ডাকসু নির্বাচনের দাবিতে কথা বলছেন ছাত্র প্রতিনিধিরা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন, সিন্ডিকেট বোর্ডিকে ফেসিবাদ মুক্ত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পরের সপ্তাহে বলার কথা বলে আমরা সেই
পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি মার্চের শেষ সপ্তাহে। প্রায় 2 মাস পরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পদক্ষেপটি গ্রহণ করেছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসু নিয়ে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গড়িমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আপনারা দেখেছেন 2019 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে মেরে রক্তাক্ত করা হতো। যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের কালচার সংস্কৃতি ছিল 2019 সালের ডাকসু নির্বাচনের পরে সেটির কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল। আগে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না, কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনের পরে অনেকটাই পথ সুগম হয়েছিল। এছাড়াও 19 সালের ডাকসু নির্বাচনের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তারা পূর্বের মতো নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গেস্ট রুম গণরুমের বিভিন্ন পায়তারা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। গেস্ট রুম গণরুম সহ শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে কার্যকর করা। কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আশাহত করা হয়েছে, যে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই তারা এটা ঘোষণা করবেন, কিন্তু তারা ঘোষণা করেননি। তো অবশেষে আজকে আমরা প্রো ভাইস চ্যান্সেলর বিদেশা ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, প্রক্টর ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই এই ডাকসু নির্বাচনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি তারা ঘোষণা করবেন, গঠনতন্ত্র সংস্কার করবেন, নির্বাচনের আচরণবিধি সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন এবং ডাকসু নির্বাচন একটি একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই। আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি, ডাকসুর দাবিতে আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে আমরা আবারও ঘোষণা করছি, যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই যে গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এমনটাও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জনবল সংকটে ব্যাহত ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, 61টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র 19 জন। বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালে এই জনবল সংকটে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের, বিস্তারিত জানাবেন। শিখা, যে অবস্থা সেটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র কিন্তু এই ভোলার 250 শয্যার এই জেনারেল হাসপাতাল। কিন্তু এই হাসপাতালে জনবল তীব্র আকার ধারণ করার ফলে কিন্তু চিকিৎসা সেবা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং আপনি যেমনটি বলছিলেন যে 61টি চিকিৎসকের পদ রয়েছে, সেখানে কিন্তু আপনার চিকিৎসক রয়েছেন 19 জন, বাকি যে 58টি পদ শূন্য রয়েছে এবং একই সাথে নার্সদের পদ রয়েছে 80টি, সেখানেও আপনার শূন্য রয়েছে 42টি পদ। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক জনবল সংকট, এই জনবল সংকটের কারণে আসলে রোগীর স্বজনদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা জেনেছি যে হাসপাতালে প্রতিদিন গড়ে 150 থেকে 200 রোগী চিকিৎসা নেন। আমরা একজন ভোলাবাসীর সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই ডাক্তার নার্স সংকটের কারণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনারা কি চান? আসলে আমাদের ভোলায় প্রায় 24 লাখ লোকের বসবাস। আমাদের একমাত্রই একটা হসপিটাল, সরকারি হসপিটাল, ভোলা সরকারি হসপিটাল। সেই হসপিটালে ভালো মানের কোনো ডাক্তার নাই এবং অনেক নার্সের সংকট, যার কারণে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা অসুস্থ হাসপাতালে আসলে আমরা ওই ধরনের কোনো উন্নত ট্রিটমেন্ট আমরা পাই না।
যার কারণে আমরা ভোলা থেকে বরিশালে বা ঢাকায় আমাদেরকে রেফার করে আমরা সেখানে চলে যাই। আপনাদের হচ্ছে দাবি কি এই সংকট নিরসন? আমাদের এই সংকট নিরসনের দাবি হচ্ছে আমাদের ভালো মানের ডাক্তার আসতে হবে ভোলায়, আমাদের নার্স দিতে হবে এখানে, এবং উন্নত চিকিৎসার জন্য আরো ভালো কিছু করতে হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে ভোলাবাসীর দাবি হচ্ছে তারা উন্নত সেবা চান, যেহেতু এটি উন্নত সেবা কেন্দ্র একমাত্র, এবং একই সাথে আমরা জেনেছি যে এই হাসপাতালে আপনার যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু রোগীদের বাইরে থেকে বিশেষ করে ডায়াগনস্টিক ক্লিনিক থেকে কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে, এমনটি সমস্যাও কিন্তু রয়েছে। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই সংকট নিরসনে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু তারা চিঠি লিখেছেন, বারবার চিঠি লিখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে জেলা সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, জেলা সিভিল সার্জন মনিরুল ইসলাম আমাদেরকে বলছিলেন যে আগামী 2-1 মাসের মধ্যেই কিন্তু এই যে সমস্যার সৃষ্টি হয়েছে ডাক্তার এবং নার্সের, সেটি কিন্তু তারা নিরসন করার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। বলছেন যে এখানে ডাক্তারদের পদায়ন খুব শীঘ্রই হতে যাচ্ছে, এমনটি আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার যে 250,000 জেনারেল হাসপাতালে চিকিৎসক নার্সদের তীব্র সংকট, তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের গণহত্যায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ট্রাইব্যুনালের সবশেষ তথ্য আমাদের জানাবেন। জুলাই আগস্ট গণহত্যার সবচেয়ে বেশি নৃশংসভাবে যেখানে হত্যা করা হচ্ছে তার মধ্যে কিন্তু যাত্রাবাড়ি জোন একটি, এবং ইতিমধ্যে ওয়ারি জোনের এসি তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এর আগে গত 30 জানুয়ারি তাদেরকে আজকের দিন ধার্য করা ছিল তাদের এখানে উপস্থিত করার জন্য, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে ঈদের পর প্রথম কার্যদিবসে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এখন পর্যন্ত জানা গেছে যে এর আগে যখন এর 30 জানুয়ারি আবেদন করা হয়েছিল এবং হাজির করার কথা বলা হয়, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 2 মাস সময় নেওয়া হয়েছিল আসামির পক্ষে এই ব্যাপারটি একটু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। সেই অনুযায়ী কিন্তু আজকে হচ্ছে তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে, এবং এখন পর্যন্ত জানা গেছে যে 2টি মামলাই কিন্তু জানা গেছে যে এর জন্য হয়তো মামলা দুটি তদন্ত প্রতিবেদনের জন্য সময় চাওয়া হতে পারে। তো এখন পর্যন্ত এটি জানা গেছে, এখনও শুনানি চলছে ভিতরে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী। মৌসুমের শুরুতেই প্রচণ্ড খরায় পুড়ে যাচ্ছে হবিগঞ্জের চা বাগান। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, এর কি কারণ বলছে আবহাওয়া অফিস, আর ব্যবসা খাতে কি প্রভাব পড়তে পারে জানাবেন। আসলে এই যে আজকে মার্চ মাস, এই মার্চ এপ্রিল মাস মূলত আসলে চা মৌসুমের জন্য একটি ভালো একটি মৌসুম। মূলত চা বাগানগুলোতে নভেম্বর ডিসেম্বর থেকেই বৃষ্টির প্রয়োজন। তবে এই বছর কিন্তু আসলে গেল নভেম্বর ডিসেম্বর তো মানে গেছেই, এখন পর্যন্ত আসলে কোনো বৃষ্টির দেখা নেই, যে কারণে আসলে হবিগঞ্জের চা বাগানগুলো, হবিগঞ্জের যে 24টি চা বাগান, সেই চা বাগানগুলোতে আসলে চা বাগানগুলো বিবর্ণ অবস্থা। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আসলে কি এখন এই পুরো বাগান জুড়ে সবুজ কুড়িতে ভরে থাকার কথা ছিল, কিন্তু সেই বাগানগুলো এখন অনেকটা মরে যাওয়ার অবস্থা। আমি কথা বলেছিলাম বাগান কর্তৃপক্ষের সাথে, তারা যেটি আমাকে জানিয়েছেন যে চলতি মৌসুমে সারা দেশে চা বাগানগুলিতে 9.30 লাখ কেজি চা উত্তোলনের যেই চা উত্তোলনের ধরা হয়েছিল। তবে এবছর কিন্তু আসলে এই উৎপাদন লক্ষ্যমাত্রা আসলে পূরণ করতে অনেকটাই ব্যাগ পেতে হবে, কারণ চলতি 3 মাসে যেই চা বাগানগুলো অন্য গত বছরের তুলনায়
এবছর এই মার্চ মাস পর্যন্ত আসলে প্রায় 80%-এরও কম চা উত্তোলন হয়েছে, যে কারণে আসলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে না, সম্ভব হবে না। এর পাশাপাশি যদি আপনাকে বলি যে এখন বর্তমান অবস্থায় কিন্তু আসলে এই সময়টাতে শ্রমিকরাও কিন্তু প্রতি জন শ্রমিক 40 কেজি 50 কেজি চা উত্তোলন করতে পারতেন, তারা বাড়তি একটি মজুরিও পেতেন, কিন্তু এই চা পাতা না থাকার কারণে বা আসার কারণে তারাও কিন্তু আসলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আর যদি আপনাকে একটু ফ্যাক্টরির কথাগুলো বলি, এই ফ্যাক্টরিগুলোতে আসলে ফ্যাক্টরির মালিকরাও কিন্তু আসলে এখন বর্তমানে বাগান মালিকরাও কিন্তু আসলে লোকসানের মুখে, কারণ অন্যান্য বছর এই সময়টাতে প্রতিদিনই আসলে তাদের যেই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে চা উৎপাদন করা হতো, কিন্তু এবছর আসলে সেটি সম্ভব হচ্ছে না। পাশাপাশি তারা যেই অল্প পরিমাণ যেই শ্রমিকরা চা উত্তোলন করে ফ্যাক্টরিতে নিয়ে যান, তারা 2 দিন বা 3 দিনের সেই পাতাগুলো একসঙ্গে করে ফ্যাক্টরি চালু করে তারা চা উৎপাদন করেন, যার কারণে আসলে অনেক পাতা আসলে নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি যেটি বাগান কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে এই চা শিল্পটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় হয়, তারা যে সেচ ব্যবস্থা বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি আসলে অনেকটা ব্যয়বহুল হওয়ার কারণে আসলে কৃত্রিম পদ্ধতিতে যেই সেচের ব্যবস্থা সেটি করা সম্ভব হচ্ছে না। তারা বলছেন যে যদি এই চা বাগানকে কৃষি আওতামুক্ত করা হয়, কৃষি মন্ত্রণালয় আওতাভুক্ত করা হয়, তাহলে আসলে তাদের যেই লোনের যে সুবিধা সেটি আসলে অনেকটা সহজ হবে এবং এই চা শিল্প অনেকটা টিকিয়ে রাখতে এটি একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই ছিল আসলে ইশিকা আমার কাছে হবিগঞ্জ থেকে চা বাগানের সবশেষ অবস্থা। হামজা, অনেক ধন্যবাদ আপনাকে। একই চিত্র মৌলভীবাজারের চা বাগানগুলোতে, বিস্তারিত জানাবেন সহকর্মী সালেহ এলাহিকুটি। 20 থেকে 25% চা গাছ ইতিমধ্যেই পুড়ে গেছে। দিন যত যাচ্ছে এই চা গাছগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ মৌলভীবাজারে বৃষ্টিপাত হয় নাই, বৃষ্টির অভাবে অর্থাৎ পানির অভাবে চা গাছগুলা অনেকগুলাই মরে গেছে। চায়ের গুঁড়া একদম বেটে চৌচির হয়ে গেছে এবং চা গাছগুলা এখন যে সময় অর্থাৎ সবুজ বর্ণ ধারণ করার কথা, কিন্তু সবুজ বর্ণ ধারণ করার পরিবর্তিতে চা গাছ পুড়ে ধূসর বর্ণ ধারণ করছে। এই সময়ে চা গাছের থেকে চা পাতা উত্তোলনের সময় গত বছরও এই সময়ে বিভিন্ন চা শ্রমিকরা প্রতিদিন 15 থেকে 30 কেজি পর্যন্ত চা পাতা উত্তোলন করতে পেরেছিলেন। এই সময়ে এখন প্রায় প্রতিদিন 2 কেজিও চা পাতা সংগ্রহ করতে পারতেছেন না বলে জানিয়েছেন চা শ্রমিকরা। অর্থাৎ চা বাগানের যে প্রচণ্ড খরার কারণে চা গাছগুলো পুড়ে যাওয়ায় চা পাতা নতুন পাতা অর্থাৎ 2টি পাতা একটি কুড়ি গজাচ্ছে না। কথা বলেছিলাম চা বাগান মালিকদের সাথে, তারা বলছেন যে এই সময়ে প্রচণ্ড খরার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছে, চা পাতা উত্তোলন করার চেয়ে তারা চা গাছ রক্ষার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন বাগানে যান্ত্রিক উপায়ে সেচ দেওয়া হলেও সেটাও কার্যকর হচ্ছে না। তবে অধিকাংশ বাগানে যান্ত্রিক উপায়ে সেচ দেওয়ার ব্যবস্থা না থাকায় নারী শ্রমিকরা তাদের আয় রোজগারের বৃদ্ধির জন্য তাদের শ্রমে ঘামে ছড়া থেকে পানি এনে কলসি দিয়ে তারা চা গাছের গুঁড়া ডালছেন। কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সাথে, তারা বলেছেন যে গত বছর মার্চ মাসে অর্থাৎ 2024 সালের মার্চ মাসেই শুধু বৃষ্টিপাত হয়েছিল 46 মিলিমিটার। এই বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 6 মিলিমিটার। এই অবস্থায় রক্ষার জন্য চা বাগান কর্তৃপক্ষ সরকারে ভর্তুকি দাবি করেছেন সেচ ব্যবস্থা সরঞ্জামি ক্রয় করার জন্য। এই হচ্ছে মৌলভীবাজারের চা শিল্প নিয়ে সর্বশেষ। দেখছেন দেশ জনপথ লাইভ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধ দিয়ে বন্ধ হলো পানি প্রবেশ, স্বস্তিতে উপকূলবাসী। আরও জানব সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছ থেকে। সুমন, বাঁধের এই পরিস্থিতি কি এখন, আর এলাকাবাসীরা কি বলছেন? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে, যেখানে এই খোলপেটুয়া প্রমত্ত খোলপেটুয়া নদীর 150 ফুট বেড়িবাঁধ 60-এর দশকের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে যেখান থেকে একেবারে প্রবল ধারায় যে পানি লোনা পানি ঢুকে মানুষের জীবনকে একেবারে জর্জরিত করে ফেলেছিল, ফসলহানি ঘটেছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল মাছের ঘের এবং মানুষের জীবনযাত্রা। সেই জায়গায় মাত্র
4 দিনের মাথায় এটি সাতক্ষীরায় সাতক্ষীরা আপনি জানেন উপকূলীয় বেড়িবাঁধ বিভিন্ন সময় ভেঙে ক্ষতিগ্রস্ত হয় এবং যখন ভাঙে তখন কিন্তু মানে দীর্ঘ সময় 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি সময় পানির প্রবেশ বন্ধ করতে লেগে যায়। কিন্তু এইবার প্রথম দেখা গেল মাত্র 4 দিনের মাথায় পানি উন্নয়ন বোর্ড সকলের সহায়তা নিয়ে এখানে স্থানীয় মানুষের সহায়তা নিয়ে বিশেষ করে ঈদের ছুটির সময় ঈদের দিন ভেঙেছে যে কারণে ঈদের সময় এইখানে শ্রমিকের অভাব থাকা সত্ত্বেও এই যে কাজটি সম্পন্ন করেছে মাত্র 4 দিনের মাথায় ক্লোজার সম্পন্ন করেছে। আপনি দেখতে পাচ্ছেন ক্লোজার দৃশ্যমান একেবারে যে ডিও যে রোলগুলো সেই রোলগুলো ফেলে দেওয়া হয়েছে জিও টিউব দিয়ে এই একেবারে সাজিয়ে পানি বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে জোয়ারের লোনা পানি ঢুকছে না। একটু আমি স্থানীয় মানুষের সাথে কথা বলছি, তাদের মধ্যে আজকে স্বস্তি, তাদের মধ্যে আজকে আনন্দ বিরাজ করছে যে লোনা পানির থেকে তারা রক্ষা পেয়েছে। কি অবস্থা? ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে যারা আমাদের এই অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই বাঁধের ক্লোজার বাঁধটি সম্পন্ন করে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। কিন্তু আমরা এখনও কিন্তু নিশ্চিন্ত নই যতক্ষণ পর্যন্ত না এখানে স্থায়ী টেকসই কোনো বাঁধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আমি যেমনটি শুনছিলাম এই বাঁধটি আসলে পানি উন্নয়ন বোর্ডের একেবারে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বাঁধটি সম্পন্ন হলো। এখানে একেবারে পানি উন্নয়ন বোর্ডের একেবারে অতিরিক্ত মহাপরিচালক থেকে শুরু করে একেবারে বিভাগীয় কর্মকর্তা থেকে শুরু করে সবাই নিজেদের ছুটি বাতিল করে এসে এখানে তারা নিরন্তর কাজের মধ্য দিয়ে এখানকার শুধুমাত্র স্থানীয় মানুষদের পরিশ্রমে এই যে ক্লোজারটি সম্পন্ন হয়েছে। এবার মানুষ বাঁধের অপেক্ষায়। এই ছিল সর্বশেষ। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। নওগাঁর মান্দায় 300 বছরের পুরনো মন্দিরে উদযাপন করা হচ্ছে রাম নবমী পূজা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ থেকে প্রায় 40 কিলোমিটার পশ্চিমে মান্দা উপজেলার ঠাকুরমান্দায় অবস্থিত শ্রী শ্রী রঘুনাথ জিউ রাম মন্দিরে। এটি প্রায় 300 বছরের একটা ঐতিহ্যবাহী মন্দির, যেটা রামনবমীতে প্রতি বছর এখানে পালিত হয়ে থাকে। এই রামনবমীতে এই জিউর মন্দিরে নওগাঁ তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি দক্ষিণ এশিয়ার বেশ কিছু ভারত, নেপাল, ভুটান সহ বেশ কিছু দেশ থেকে এখানে ভক্ত দর্শনার্থীতে এসে থাকে। মূলত প্রায় 300 বছর আগে এখানে একজন অন্ধ রাম ভক্ত এখানকার শিব মন্দিরে স্নান করতে যে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানের মূর্তির সাথে স্পর্শ হওয়ার ফলে তিনি এই মূর্তিগুলো নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করে এটা একটা মন্দিরে পরিণত করেন। পরবর্তীতে উনি অন্ধ থেকে একসময় অন্ধত্ব থেকে ভালো হয়ে যান এবং আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য লাভ করার পরে এই মন্দিরটাকে উনি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টি, এই খবরটি যখন নাটোরে তৎকালীন জমিদার জানতে পারেন তখন এই মন্দিরটা পুনরায় এটাকে নতুন আঙ্গিকে তৈরি করেন। আমি এখন এই মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক যিনি এই মন্দিরের সাধারণ সম্পাদক, তার কাছে জানতে চাইবো আসলে এবারে এই উৎসবটা কি উদ্দেশ্যে বা কোন উদ্দেশ্য থেকে পালিত হচ্ছে। আপনারা জানেন আজকে নবমী তিথি। এই তিথিতে প্রতি বৎসরই এখানে রাম জন্মোৎসব পালিত হয়। এখানে লক্ষ লক্ষ লোক এখানে উপস্থিত হন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করার জন্য, বিভিন্ন রোগ ব্যাধি, অর্থনৈতিক মুক্তি লাভের জন্য, এবং মানুষ আশানুরূপ ফল পান এবং সেটা প্রত্যক্ষ হাজার হাজার লোকও দেখে যায়। প্রতি বছরই এখানে কেউ না কেউ কোনো সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়ে থাকে। এই মন্দিরতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসেন এবং সবাই এখানে মানত করেন এবং তাদের
অনেকের মানত পূরণ হয়, যার কারণে এখানে দিন দিন ভক্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের এখানে যে সাংবাদিক ভাইরা আসছেন তারা নিজের চোখে দেখছেন এখানকার অবস্থা। আর সরকার আমাদেরকে এখানে অনেক সহায়তা করেছেন। বর্তমান সরকার আমাদের নিরাপত্তার জন্য যত রকম প্রচেষ্টা করা দরকার, এসপি, ডিসি সাহেব, ডিএনও সাহেব, ডিআইজি সাহেব সবাই এখানে আসতেছেন এবং তেনারা লোক দিয়েছেন। আমরা খুব আনন্দ উৎসবমুখর ভাবে এই অনুষ্ঠানটি পালিত করতে পারতেছি। এর কারণে সরকারকে মন্দির কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। ইশিকা শুনছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্র প্রামাণিকের বক্তব্য। তিনি জানাচ্ছিলেন এই 9 দিনব্যাপী রামনবমীর শুরু হয়েছিল আজকে ভোর থেকে এবং ভোরবেলার পূজা অর্চনার পরে সকাল থেকে ভক্তদের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়। লাখো ভক্তদের মুখরিত এই অনুষ্ঠানটি চলবে প্রায় 9 দিন ব্যাপী। তো রঘুনাথজিউ মন্দির থেকে মোটামুটি এ পর্যন্ত ছিল আজকের। ইশিকা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।